দর্শক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। গত 16-17 বছরে যে কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না, এটা আমরা সকলে ভালো করে জানি। যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না। দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা পরিস্থিতি ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে। এবং তার পরবর্তীতে যেটা হবে, আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আবার যতটুকু দ্রুততা সম্ভব দ্রুততার সাথে আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকতে পারে, ডিফেন্স যেমন আছে, ওদিকে সিভিল ব্যুরোক্রেসি আছে, পুলিশ আছে, ইলেকশন কমিশন আছে, প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল। এগুলোকে আমাদের সবগুলোকে গড়ে তুলতে হবে। দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে সাইবার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এখন যাচ্ছি না, আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে। ইভেন আমাদের যে পুরো সাইবার সিস্টেম যেটা আছে সেটা কতটুকু থ্রেটের সামনে আছে এখন বিভিন্ন ভাবে। আমি ডিটেল ওপেন, যেহেতু পুরো বিষয়টা আমি ওপেন ডিসকাশনে গেলাম না। কাজে আপনাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যাদের সেই কোয়ালিটি গুলো আছে বা যাদের সেই ট্রেনিং গুলো আছে, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই বিষয়গুলোর উপরে কাজ করেছেন। কাজেই সবসময় যে আপনি দেশকে যদি সার্ভিস দিতে চান, ব্যাপারটা হচ্ছে আসুন, এখন ব্যক্তির থেকে আমরা বলি দল বড়, দলের থেকে দেশ বড়। কাজেই দলকে সার্ভিস আপনি দিতে চাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে যদি কোয়ালিটি থেকে দেশকে সার্ভিস দেবার, তাহলে কেন আপনি সেটাকে প্রিফার করবেন না? আমি তো মনে করি দেশকে সার্ভিস দেওয়াটা আরো অনেক বড় ব্যাপার। আমরা চাই আপনাদের মধ্যে, আমি ব্যক্তিগতভাবে চাই ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আপনাদের মধ্যে যারা কোয়ালিফাইড, এই মানুষগুলোকে আমরা এরকম দেশকে যাতে আপনারা সার্ভিস দিতে পারেন, শুধু দল নয় আরো বড় পরিসরে দেশকে যাতে সার্ভিস দিতে পারেন, আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করবো এবং তাদেরকে আমরা সেই দায়িত্ব দেব, যাতে আপনি গর্ব করে আপনার জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে বলতে পারেন যে ইয়েস, আমি দেশকে সার্ভিস দিয়েছি, আমি ধ্বংসপ্রাপ্ত একটা প্রতিষ্ঠানকে ধীরে ধীরে আমরা গড়ে তুলেছি। এরকম গর্ব যাতে আপনি করতে পারেন, আপনার ভবিষ্যৎ বংশধর তাদের পরবর্তী বংশধরের কাছে যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে। আমি এখানে মেজর জোহা উনি কতগুলো বিষয়ে আলোচনা করেছেন। আমরা একটু পরে, কিছুক্ষণ পরে আমরা আপনাদের কাছে কতগুলো ফোল্ডার দিব। মেজর জোহা ওনার বক্তব্যে বেশ কতগুলো বেসিক বিষয় উনি তুলে এনেছেন। কিন্তু উনি প্রাইমারি এডুকেশনের কথা বলেছেন, উনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন, এর বাইরেও উনি বলেছেন যে আমাদের এডুকেশন সেক্টরের কথা, বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা উনি বলেছেন, তাদের শিক্ষার কথা বলেছেন, কালচারের কথা বলেছেন, গেমস এর কথা বলেছেন। আমি আপনাদের কাছে নিশ্চয়ই, আপনারা গত দুদিন ধরে পত্র পত্রিকা সহ নিউজ মিডিয়াতে নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারা দেখেছেন, পড়েছেন যে গত দুদিন ধরে আমরা কিন্তু একটি প্রোগ্রাম করছি। এই প্রোগ্রামটা আজকে থার্ড ডে হয়েছে। গত দুদিন ছিল আমাদের স্টুডেন্ট ফ্রন্টদেরকে নিয়ে সারা দেশে, আজকে হয়েছে আমাদের। দর্শক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। দেশকে এগিয়ে নেওয়ার বিস্তারিত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে। মঙ্গলবার দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক বিশেষ কর্মসূচিতে এমনটা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শুধু জাতীয়তাবাদী দলের উপরই নির্ভর করছে। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে মতামত জানতে বিএনপির বিশেষ কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা। এখানে পাওয়া মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে নির্বাচনী ইস্তেহার। 7 দিনব্যাপী এই কর্মসূচির তৃতীয় দিনে দেশ গড়তে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব,
একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। তিনি বলেন, ক্ষমতায় থাকার সময় বিএনপি দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। এ সময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে দুর্নীতির লাগাম টানতে হবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানে দেশ গড়তে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে জনাব তারেক রহমান বলেন, এ নিয়ে অন্যান্য দলের কোনো পরিকল্পনা নেই। আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? কেউ হাত তুলে বলুন তো, কার আছে এই ট্র্যাক রেকর্ড? রাষ্ট্র পরিচালনায় নতুন নীতি, দুর্নীতি দমনে যুদ্ধ ঘোষণা এবং নারী কৃষক তরুণদের জন্য পৃথক কর্মসূচি তুলে ধরেন দলের এই হাইকমান্ড। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই, চলছে নির্বাচনের শোডাউন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা আক্তার হোসেন। তিনি আরও জানিয়েছেন, বিএনপি জামায়াতের কাছে এখন আর সংস্কার প্রাধান্য পাচ্ছে না। আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়েছেন, লন্ডন থেকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। এই সময় একটি দলের রাজনীতিতে ধর্মের ব্যবহার ও অপর একটি দলের দুর্নীতি ও চাঁদাবাজির সমালোচনা করেন যুব শক্তির শীর্ষ নেতারা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিভাজন আওয়ামী লীগের পথ সুগম করছে বলে অভিযোগ করেন তারা। বেগম জিয়া আপোষ করেননি বলে তাকে কারাবরণ করতে হয়েছে। বাকিরা আপোষ করার কারণে তারা কারাগারে অভ্যন্তরে ছিলেন না, তারা বাইরে ছিলেন এবং তারা জনগণের সামনে দামি আন্দোলন করেছেন। সেই দামি আন্দোলন করে তারা আজকে বলছেন যে আমরা 17 বছর ধরে জুলুমের শিকার হয়েছি। আরে আপনাদের এই দামি আন্দোলনের কারণেই তো ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এ সময় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 300 গডফাদার দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা সফল হবে না। আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই। তাদের জীবনের লক্ষ্যই হলো 300 গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায়। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টার মাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। বিএনপি বা জামাত কারোরই আলোচনায় সংস্কার নেই, সবাই ক্ষমতার পথ সুগমে ব্যস্ত অভিযোগ করেন আক্তার হোসেন। ভোটের হিসাব নিকাশ করে এনসিপি জোটে যায়নি বলেও জানান এই নেতা। এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এ সময় এনসিপি নেতারা বলেন, তাদেরকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তবে তারা কাউকে ভয় পান না। আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচন এবং গণভোটের সময় দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে 300 বিচারক নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে প্রধান বিচারপতির সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রের 2 গুরুত্বপূর্ণ ব্যক্তির বৈঠক শেষে সিসি আরও জানিয়েছেন, নির্বাচনের ট্রেনে এরই মধ্যে উঠে গেছে তার কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার পর নির্বাচনী কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেসব বিষয়ে আলোচনা হয় ওই সাক্ষাতে। বৈঠক শেষে সিইসি জানান, আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য 300 জন বিচারক দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। সিসি বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। এদিকে তফসিল ঘোষণার জন্য ভাষণ চূড়ান্ত করেছেন সিইসি। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার যে কোনো সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। নির্বাচনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তফসিল ঘোষণার পর এমন কোনো কাজ করবে না অন্তর্বর্তী সরকার, তবে বাকি সব কাজই তারা করবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমনটি জানিয়েছেন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তবে কোনো অধ্যাদেশ এই সময় হবে কিনা তা স্পষ্ট করেনি উপদেষ্টা। আর জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন 918 মেগাওয়াটের 12টি সোলার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী বুধবার বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের কাজের কোনো বাধ্যবাধকতা থাকে কিনা ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এমন প্রশ্ন করা হয় অর্থ উপদেষ্টাকে। যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি গভর্নমেন্ট 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নতুন কোনো অধ্যাদেশের ব্যাপারে এসে না, কারণ ব্যাংক রেজুলেশন অ্যাক্ট পাস হয়ে গেছে, এনবিএফ একটা পাস হয়ে গেছে। রোজাকে সামনে রেখে চাল, খেজুর, ডাল ও ছোলা আমদানির প্রস্তুতি রাখছে সরকার। এ সময় নভেম্বরে বেড়ে যাওয়া মূল্যস্ফীতি নিয়েও কথা বলেন তিনি। আর মূল্যস্ফীতি একটা জিনিস যে শুধু মনিটারি পলিসি টাইট করে, ইন্টারেস্ট টাইট করে হয় না, সাপ্লাই সাইডটা অনেক ভেরি ইম্পর্টেন্ট। পুনঃ দরপত্র হওয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্য বই জানুয়ারির মধ্যে দেওয়া সম্ভব হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, আগেরগুলো হচ্ছে, এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো। হয়তো এদিক সেদিকতে হবে, বাট কোনো বেশি ডিলে হবে না, হওয়ার কথা না। এবং আশ্বাস দিয়েছেন উপদেষ্টা, আর কোয়ালিটি আমরা মেনটেন করছি। এটা সার্বিকভাবে। কতদিন দেরি হতে পারে স্যার? এইটা আমি ডেটটা বলবো, এটা না, উনি বলেছেন আমরা যথাসম্ভব আমরা জানুয়ারির মধ্যে আমরা যেটা টার্গেট আমরা করব। এদিকে বৈঠকে 918 মেগাওয়াটের 12টি সোলার প্রকল্পের অনুমোদনের কথা জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। যে 12টা প্রকল্প আছে, এই 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি, এবং এর ফলে সার্বিকভাবে 1 বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে। তিনি বলেন, এলএনজি ব্যয়বহুল, যা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। শারমিনীরা, ৭১, ঢাকা। কয়েকদিনের মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি এবং অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসব মুখর করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি এবং অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানায় অন্তর্বর্তী সরকার। প্রশাসন, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং ভারতের ওপর ভর করে কেউ কেউ ক্ষমতায় যেতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি। আর জবানবন্দিতে বলেছেন, ক্ষমতায় থাকাকালে মিলিটারি, গণমাধ্যম এবং বিচার বিভাগকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। এদিকে গুমের একটি মামলায় অভিযোগ গঠনের জন্য 14 ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ জানাচ্ছেন বিস্তারিত।
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসেন হাসনাত আব্দুল্লাহ। 11টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন হাসনাত। পরে তিনি বলেন, এই হত্যা মামলায় জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। যত আনজাস্টিফাইড অর্ডার আছে, এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য, প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল। আমরা আসলে তাদের বিচার চাচ্ছি। তিনি আরো বলেন, প্রশাসন গণমাধ্যম নিয়ন্ত্রণ করে এবং ভারতের সমর্থন নিয়ে কেউ কেউ ক্ষমতায় যেতে চায়, তবে এনসিপি শুধুই জনগণের উপর নির্ভর করে। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই, কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। এদিন ট্রাইব্যুনাল একে আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের পক্ষে ও বিপক্ষে শুনানি করেন আইনজীবীরা। এই মামলায় অভিযোগ গঠনের জন্য 14 ডিসেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। যে সময়ে ভিকটিম মিস্টার ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মাইকেল চাকমাকে অপহরণ করে গুম করে রাখা হয়, সেই সময়ে এই 2 জনের সহ মিস্টার সরওয়ার হোসেন 3 জনে ওই ডিজিএফে কর্মরত ছিলেন না, অর্থাৎ তাদের পোস্টিং হয় নাই। আমরা আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে একটি ডকুমেন্ট কেবল দেখিয়েছি, যেই ডকুমেন্টে ডিজিএফআই স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের সরকারি চিঠির মাধ্যমে যে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি নামে যে প্রতিষ্ঠানটা ছিল, এটি ডিজিএফআইয়ের একটি বিশেষ ব্যুরো, যেটা হচ্ছে সিটিআইবি, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো। এই ব্যুরোর অধীনে পরিচালিত একটি সংগঠন, একটি স্থাপনা, এবং এই স্থাপনার পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদেরকেই এই মামলায় আসামি হিসেবে নিয়ে আসা হয়েছে। এই মামলায় আসামিদের বিরুদ্ধে 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 26 জনকে গুম করার অভিযোগ আনা হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় কথিত গৃহকর্মীকে আসামি করে মামলা হয়েছে। রাতে বেশ কয়েকটি অভিযান হলেও তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে শুধু নভেম্বরেই রাজধানীতে 17টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় ডিএমপি, যার অধিকাংশেরই রহস্য উন্মোচন করার দাবি করেছেন তারা। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লাইলা আফরোজ ও তার মেয়ে স্কুল ছাত্রী নাফিজার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যায় এখন পর্যন্ত অন্যতম সন্দেহভাজন কাজের বুয়া কথিত আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:52 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30টার পর নিহত নাফিজার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পরিবার বলছে আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। এদিনও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড়। এ ঘটনায় মামলা হয়েছে গৃহকর্মীর নামে। রাতে একাধিক স্থানে পুলিশ অভিযান করলেও গ্রেপ্তার করতে পারেনি সন্দেহভাজন প্রধান অভিযুক্তকে। পুলিশ বলছে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পেয়েছে। আমরা প্রায় 2টা জায়গায় অভিযান চালিয়েছি রাতে প্রায় ভোর রাত পর্যন্ত। তো আমরা ওইখানে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছি। আজকে সকালেও আমাদের 2টা টিম বের হয়েছে অভিযানে। পাশাপাশি আমরা ডিবি, পিবিআই, সিআইডি এবং আমরা র্যাবের সহযোগিতা নিচ্ছি। আমরা সেনাবাহিনীর সহযোগিতাও চেয়েছি। আমরা সার্বিকভাবে এখন পর্যন্ত আমরা আসামির অনেক কিছুই আমরা যেটা উদ্ঘাটন করতে পেরেছি সেটা হয়তো তদন্তের স্বার্থে আমরা এখন বলতেছি না। এদিকে শুধুমাত্র নভেম্বর মাসেই রাজধানীতে 17টি খুন হয়েছে বলে জানায় ডিএমপি। বেশিরভাগের রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে বলেও দাবি পুলিশের। 1 বছরের ট্রেন্ড যদি আমরা পর্যালোচনা করি, বিশেষ করে আপনার যে হত্যা সংক্রান্ত অপরাধ যদি পর্যালোচনা করি, সাম্প্রতিক সময়ে এটা অনেকটা কমে এসেছে এবং গত নভেম্বর মাসে ঢাকা মহানগরীতে 17টি খুন সংক্রান্ত অপরাধ সংঘটিত হয়েছে এবং এই অপরাধগুলোর মধ্যে বেশিরভাগ ঘটনায় কিন্তু রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। আর যে কয়টা এখনো রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি, এগুলো আমরা কাজ করছি এবং আশা করি দ্রুততম সময়ের ভিতরে সেগুলোর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। আয়েশা ছাড়াও মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় আরও কেউ জড়িত কিনা সেটিও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, 71, ঢাকা।
বিবাদ না করার অঙ্গীকার বা শান্তি চুক্তির 1 মাস পূর্তির দিনেই আবারও সংঘর্ষে জড়ালো রাজধানীর ঢাকা কলেজ এবং ধানমন্ডির আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বাকবিতণ্ডা এবং হাতাহাতির জেরে এই বিবাদ রূপ নেয় সহিংসতায়। এই দফার সংঘর্ষে ভাঙা হয় ঢাকা কলেজের 2টি বাস সহ কিছু প্রাইভেট কার। ইটের আঘাতে আহত হন 2 কলেজের শিক্ষার্থী এবং পুলিশ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আচমকা সকালে উত্তপ্ত হয়ে ওঠে সায়েন্স ল্যাব ও গ্রিন রোড এলাকা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ আর পুলিশ ছোড়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। আইডিয়াল কলেজ ক্যাম্পাসে তখন পরীক্ষা চলছে। বিক্ষুব্ধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের আগে তাদের কলেজে ঢুকতে বাধ্য করে পুলিশ। তারপর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে। এক পর্যায়ে পুলিশের একটি দল কলেজে ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সেখানেও চলে বাকবিতণ্ডা। ঢাকা কলেজের দেখলাম একটা বাসে তোমরা আক্রমণ করছো বা বাস ভাঙচুর করছো, এখন কি কারণে করছো এটা আমি এখনো জানি না। স্টিল নাও এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। কারো অভিযোগ সকালে বাকবিতণ্ডা ও ঢাকা কলেজের বাস ভাঙচুর থেকে, আবার কেউ বলছেন 5 দিন আগে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে শাহবাগে মারধর করা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। গত পরশু এখান থেকে আমার একটা ফ্রেন্ডকে মারছে। আজকে সকালে এরকম 8টা এইদিকে ডিসি ঢাকা কলেজের কিছু ছেলে পেলে এখানে আসছে, পুলিশ তাদের কিছু বলে না, উল্টা আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে গেছে। আমরা এক্সামের সময় সবাই আসতেছি, 5-6 জন মিলে আমাদের কনকর্ডে আড্ডা দিতেছি আমরা। ওই ক্ষেত্রে ঢাকা কলেজ স্টুডেন্ট 10-12 জন আইছে, পুলিশও আইসে পিছে। তারপর ঢাকা কলেজ স্টুডেন্ট পিছিয়ে চেপে গেল, পুলিশ সামনে গেল, পুলিশ সহ ঢাকা কলেজ স্টুডেন্ট ধাওয়া দিল আমাদের বন্ধুরা বাসে করে আসতে পারে না, লুকাই লুকাই পিছনে আসে আঙ্কেল। এগুলো সেফটি কে দিবে আঙ্কেল, এগুলো বলেন। মাত্র 20 দিনের মাথায় আবার আজকে এই ঘটনা ঘটলো। এটা আসলে সকালে যে কি কারণে কি হয়েছে, আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে 2 পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। এর মধ্যে পুলিশ আসে। পুলিশ ও শিক্ষকদের অনুরোধে শিক্ষার্থীরা শান্ত হলেও পুলিশ বেরিয়ে যাওয়ার পরই আবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় পুলিশ আবার ফিরে আসে এবং আইডিয়াল কলেজ, ল্যাবএইড ও পপুলার হাসপাতালের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে গত 9 নভেম্বর নিউ মার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তি করা হয়। সেই অনুষ্ঠানে উভয় পক্ষই গোলাপ হাতে আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করলেও 1 মাসও টিকল না সেই অঙ্গীকার। নাদিয়া শারমিন, 71, ঢাকা। 100 বছরেও কেন আরেকজন বেগম রোকেয়া তৈরি হলো না, এ নিয়ে আক্ষেপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উদযাপন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মেয়েরা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেখিয়েছে, তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন ও সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতি বছরের মতো এবারেও 4 ক্যাটাগরিতে 4 জন নারীকে রোকেয়া পদক তুলে দেন তিনি। এর মধ্যে নারী শিক্ষায় রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, নারী জাগরণে ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিসকে এ পদক দেয়া হয়। পরে তার বক্তব্যে তুলে ধরেন বেগম রোকেয়ার কথা। আক্ষেপ করে বলেন, 100 বছর পার হলেও আরেকজন রোকেয়া তৈরি হলো না। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। কথা বলেছি, অগ্রসর হতে পারিনি। 1974 সালে দুর্ভিক্ষের কথা স্মরণ করেন প্রফেসর ইউনূস। বলেন, এমন দুর্যোগে প্রথম আঘাত আসে মেয়ে ও শিশুদের ওপরে। তাদের মধ্যে বহু মহিলার মৃতদেহ, তার সন্তানের মৃতদেহ।
জুলাই অভ্যুত্থানে মেয়েদের নেতৃত্বের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নারীদের সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। তাদেরকে আবার আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়ে দিচ্ছি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় তার নিজ আসন ফেনীর পরশুরাম উপজেলায় গণদোয়া এবং কোরআন খতমের আয়োজন করা হয়েছে। পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। গণদোয়ায় উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষ দোয়া এবং মোনাজাত করে। ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড কক্সবাজারে বিজনেস পার্টনার মিট 2025 আয়োজন করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিস্ট্রিবিউটরদের নিয়ে কক্সবাজারে 3 দিন ব্যাপী আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল টুগেদার উই গ্রো, বি দ্য নাম্বার 1। এতে 43 জন ডিস্ট্রিবিউটর এবং নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা এবং বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের সিইও জনাব হারুন ওরতাজ, সিএফও জনাব ওসমান চেলিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।